তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের আম, আগের দিন আমরা 8 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। এটা হচ্ছে বিপ্রদীপ কোণের ধারণা। তো যে বিপ্রদীপ কোণের যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 7। সো সেটার আমি ফার্স্ট পেজটা যাচ্ছি, চ্যাপ্টার 7। এখানকার আমরা চ্যাপ্টারটাকে বুঝেছিলাম এবং চ্যাপ্টারের ভিতরের অঙ্কগুলো করেছিলাম, এক্সারসাইজও কিছু করেছিলাম। এক সেকেন্ড। সো তার ভিতরে আমাদের বাকি রয়েছে এই 9 দাগ থেকে 9, 10, 11, 12, 13, মানে 5টা অঙ্ক আমাদের বাকি রয়েছে। সেই 5টা অঙ্কে আগে আমি যাব। তো প্রথমত আমি যেটাই যাব সেটা হচ্ছে 9 দাগ। 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। ঠিক আছে, সো দেখা যাক আলটিমেটলি কি হয়। তাহলে আমরা করতে চাইছি দাগ নাম্বার 9, এক্সারসাইজ 7। সো আমরা প্রথমে 4টে রশ্মি নিয়ে নিচ্ছি, মানে এমনভাবে নিচ্ছি, সাপোজ আমি বলছি কিভাবে কি করলাম। এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। ধরছি এ ও একটা রশ্মি, বিও আর একটা রশ্মি, সিও একটা রশ্মি, ডিও একটা রশ্মি। ঠিক আছে, 4টে রশ্মি, এও, বিও, সিও, ডিও। এই 4টে রশ্মি একটা বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। এমনভাবে মিলিত হয়েছে যে এদের যে বিপরীত দিকের কোণ, তার মানে এই কোণটা সঙ্গে এই কোণটা সমান। এটা কিন্তু মানে স্বীকার বা প্রদত্ত যেটা আমরা বলি সেখানেই দেওয়া আছে। সো আমি যদি পুরো স্টেপ বাই স্টেপ লিখে লিখে প্রমাণ করতে চাই, তাহলে আমাকে প্রথম কি এই জিনিসগুলো কিন্তু প্রয়োগ টাইপের জিনিস। হ্যাঁ, তোমাদের ওই প্রয়োগ বলে দেখবে, প্রয়োগ 1, 2, 3 তিনটে আছে। দুটো জিনিস হতে পারে পরীক্ষায়, 2 রকমের কোশ্চেন আসতে পারে। 2 রকম না, মেনলি 3 রকমের হতে পারে। একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে ভ্যালু বেসড কোশ্চেন। ভ্যালু বেসড কোশ্চেন মানে যে কোশ্চেনগুলো আমরা আগের দিন করেছিলাম 8 পর্যন্ত, প্রত্যেকটা অঙ্কের ভিতরেই কিছু ডিগ্রি দেওয়া ছিল বা সংখ্যা দেওয়া ছিল, সেই সংখ্যা থেকে আমরা অন্যান্য কোণগুলোর মান বের করেছিলাম, এরকম হতে পারে। আর কিছু হতে পারে এক্সট্রা কিছু প্রমাণ, যেমন এখানে প্রমাণ করতে দিয়েছে দেখো 9, 10, 11, 12, 13, এর ভিতরে কিন্তু কোনো মান দেয়া নেই। এইগুলো প্রত্যেকটাই প্রয়োগ, ভ্যালু বেসড কোশ্চেনগুলো প্রয়োগ, এগুলো প্রয়োগ। সো এইগুলো করার একটা জেনারেল ওয়ে হচ্ছে এই উপপাদ্যকে যেভাবে আমরা প্রমাণ করি, প্রদত্ত, তারপরে বা স্বীকার, প্রমাণ করতে হবে যে অঙ্কন, তারপরে প্রমাণ, এই যে স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণ করি, আগের দিন আমি বলেছিলাম উপপাদ্য বোঝানোর সময়, সেইভাবেই আমরা প্রমাণ করবো। ঠিক আছে, সো আমি প্রথমেই যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে স্পিকার অন করে কথা বলবে ডিরেক্ট, আমি বলে দেবো। সো প্রথমে আমরা স্বীকার হেডিং করছি। আমি আমার মতো পরপর পরপর বলে যাব, তোমাদের যেখানে অসুবিধা হবে সেখানে স্পিকার অন করে তুমি তোমার মতো বলবে, আমি শুনে সেটার উত্তর দেবো। ঠিক আছে, তো এ ও, বিও, সিও, ডিও, 4টি রশ্মি ও বিন্দুতে, 4টি রশ্মি ও বিন্দুতে এমন ভাবে মিলিত হয়েছে যে কি হয়েছে তার ফলে, না বিপরীত কোণগুলো সমান হয়ে গেছে। তার মানে অ্যাঙ্গেল এ ও সির সঙ্গে সমান হয়ে গেছে অ্যাঙ্গেল বি ও ডি। ঠিক আছে, এটা যেমন সমান হয়েছে তেমনি আরও একটা সমান হয়েছে অ্যাঙ্গেল এ ও ডির সঙ্গে, এই কোণটার সঙ্গে এই কোণটা, মানে আমি গাঢ় সবুজ কালি দিয়ে এটা দেখিয়েছি ওটার সঙ্গে ওটা, আর কালো কালি দিয়ে এটা দেখিয়েছি এ ও ডির সঙ্গে বি ও সি, এই দুটো সমান হয়েছে। ঠিক আছে, সো আমরা প্রমাণ করতে হবে কি আমাদেরকে, প্রামাণ্য, যেটাকে আমরা হেডিং করি প্রামাণ্য।
শিকার এর আরেকটা নাম হচ্ছে প্রদত্ত, যেটা দেওয়া আছে। প্রামাণ্যতে আমরা কি প্রমাণ করব, যে দেখো বইয়ে লিখেছে প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা গঠিত হয়। তাহলে আমরা প্রমাণ করব এ ও বি ও সি ও এবং ডি ও রশ্মি চারটি দিয়ে দুটি সরল রেখা গঠিত হয়। ঠিক আছে। সো এখানে আমি একটা কথা বলি, আমি যেভাবে এঁকেছি তাতে দুটো সরল রেখা ধরেই এঁকেছি। অঙ্কটা ছবিটা আমি প্রুফটার ছবিটা এঁকেছি কিন্তু দুটো সরল রেখা ধরেই। এটা অন্যভাবেও থাকতে পারে, বাট অন্যভাবে থাকলে এটা ভ্যালিড হবে না, বিপরীত কোণগুলো সমান হবে না। বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে না। ঠিক আছে। সো এবার আমরা দেখি প্রথমত চারটে রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, প্রমাণে ঢুকছি আমি। হ্যাঁ, প্রমাণ। প্রমাণ প্রমাণে কিভাবে করব, যে যেহেতু এও বিও সিও এবং ডিও রশ্মি চারটি ও বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এই যে কোণগুলো, যে টোটাল চারটে কোণ উৎপন্ন করেছে, একটা হচ্ছে এ ও ডি প্লাস বি ও ডি প্লাস সি ও বি প্লাস এ ও সি, এই যে চারটে কোণ উৎপন্ন করেছে, এই চারটে কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। ঠিক আছে। সো এখন আমরা এই দুটোকে ইউজ করবো, এই দুটোকে আমরা ইউজ করবো এর ভিতরে। সো আমি কি করছি, একটু মানে একটা মান বসাচ্ছি এর ভিতরে। প্রথমত এ ও ডিটাকে রেখে দিলাম, প্লাস বি ও ডিটাকেও রেখে দিলাম। ঠিক আছে। সি ও বি, এই যে কোণটা সি ও বি বা বিওসি যে কোণটা, সেই কোণটা তো এওডির সঙ্গে সমান। তো এখানে আমি এওডি বসিয়ে দিলাম, প্লাস এওসি যে কোণটা, সেই কোণটা তো বিওডির সঙ্গে সমান, এখানে আমি বিওডি বসিয়ে দিলাম 360 ডিগ্রি। তাহলে এটা কি করে পেলাম? এটা শিকার অনুযায়ী পেলাম, শিকার অনুযায়ী। অনেকে এটাকে আবার সন্ধি করে শিকার অনুযায়ী একসাথে করে লেখে, শিকার অনুযায়ী। তো এবার আমরা দেখতে পাচ্ছি দুটো এওডি আছে, তাহলে 2 এওডি প্লাস দুটো বিওডি আছে, 2 বিওডি ইকুয়াল টু 360 ডিগ্রি। 2 যদি কমন নিই, এওডি প্লাস বিওডি ইকুয়াল টু 360 ডিগ্রি। সো এওডি প্লাস বিওডি ইকুয়াল টু 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ, 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হয় 180 ডিগ্রি। সো এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে? এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে যে এওডি মানে এই কোণটা আর বিওডি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল 180। এই দুটো কোণের যোগফল 180 মানে কি? এরা পরস্পর, আমরা ওই যে একটা স্বীকার্য করেছিলাম যে দুটো কোণের যোগফল যদি 180 হয় তাদের বহিস্থ বাহু। বহিস্থ বাহু মানে কি? এ ও আর বিও, এরা একটা সরল রেখা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব এ ও এবং বিও একই সরল রেখায় বর্তমান। ঠিক আছে। সো তো আমরা কিন্তু একটা পার্ট প্রুফ করলাম, আমাদেরকে দেখাতে হবে দুটো সরল রেখা গঠন করছে, একটা পার্ট প্রুফ করে দিলাম। সো আমি নেক্সট পেজে গিয়ে ছবিটা আবারও আঁকবো এবং একে আর একটা পার্টও প্রুফ করবো যে আরও একটা সরল রেখা এখানে গঠন হচ্ছে। ঠিক আছে। সো স্ট্রেট লাইনটা আমি আবার আঁকি। প্রথমত এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, এদের নাম দেয়া হয়েছিল এ বি সি ডি। তো এখন এরা ও বিন্দুতে ছেদ করেছে, যেহেতু ও বিন্দুতে ছেদ করেছে, আবার প্রমাণের মধ্যেই চলছে কিন্তু, হ্যাঁ, আবার অ্যাঙ্গেল এ ও ডি প্লাস বি ও ডি প্লাস বি ও সি প্লাস এ ও সি, এই চারটে কোণের যোগফল 360 ডিগ্রি। ঠিক আছে। এবার আমরা একটু মান চেঞ্জ করব। আমি প্রথমত
এওডিটাকে রাখছি, এই কোণটাকে রাখছি, ঠিক আছে। বিওডি, এই যে বিওডি যে কোণটা রয়েছে এই কোণটা তো এর কোণের বিপরীত, মানে এই কোণটার সঙ্গে সমান। সো বিওডির জায়গায় আমরা বসাচ্ছি এওসি, ঠিক আছে। বিওসি যে কোণটা, এই বিওসি কোণটা কিন্তু এই কোণটার সঙ্গে সমান, এই এওডির সঙ্গে সমান। সো বিওসির জায়গায় সঙ্গে আমরা বসাচ্ছি এওডি, এওসিকে এওসির সঙ্গে রেখে দিলাম, মতো রেখে দিলাম 360 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা কি পাচ্ছি, দুটো এওডি পাচ্ছি, দুটো এওসি পাচ্ছি, দুটো এওডি পাচ্ছি, দুটো এওসি পাচ্ছি, ইকুয়াল টু 360 ডিগ্রি। যদি আমি 2 কমন নিই তাহলে এওডি প্লাস এওসি ইকুয়াল টু 360 ডিগ্রি। সো এওডি প্লাস এওসি এটা কত আসছে, 360কে 2 দিয়ে ভাগ, 180 ডিগ্রি, ঠিক আছে। সো তার মানে আমরা কি বুঝতে পারছি, এই হচ্ছে এওসি আর এই হচ্ছে এওডি, এই যে যোগফলটা, এই যে এই পুরো কোণটা, এই কোণটা 180, এই কোণটা 180, মানে ওই একটা স্বীকার্য আমরা করেছিলাম, সেখান থেকে আমরা কি বলতে পারি, এই কোণ দুটোর বহিস্থ বাহু যেটা, একটা হচ্ছে সিও আর একটা হচ্ছে ডিও, সিও এবং ডিও একই সরল রেখায় অবস্থিত, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। সো এই হচ্ছে প্রমাণ, মানে দুটো প্রমাণই আমরা দুটো সরল রেখা আলটিমেটলি দেখিয়েছি, সুতরাং আমাদের জিনিসটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, প্রুভড। ওকে, সো এবার আমরা চলে যাব পরের দাগে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে স্পিকার অন করে বলবে। দাগ নাম্বার 9 আমরা করলাম। দাগ নাম্বার 10, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পরের উপরে লম্ব হবে। একটা কোণের দুটো সমদ্বিখণ্ডক থাকতে পারে, ঠিক আছে। সো অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পরের উপরে লম্ব হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি আমাদের বোর্ডে। সো একটা কোণ ধরছি, এ একটা কোণ আঁকি আমি প্রথমে। এটা হচ্ছে একটা কোণ, ঠিক আছে। আচ্ছা, এই কোণের এই বাহুটাকে আমি বর্ধিত করে দিলাম, এই কোণের এই বাহুটাকে আমি বর্ধিত করে দিলাম, ঠিক আছে। এখন আমি একটু নামটাম লিখে নিই। এটা হচ্ছে 10 দাগের অঙ্ক, এটা এ, এটা ও, এটা বি, ঠিক আছে। ও বিটাকে এই পাশে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আচ্ছা, এই এ ও বিটা হচ্ছে আমাদের কোণ, ঠিক আছে। সো এখন প্রদত্তটা লিখবো, বা স্বীকার্য যেটা সেটা লিখবো। সো স্বীকার বা প্রদত্ত লিখতে পারো। কি লিখবো, অ্যাঙ্গেল এ ও বি হলো একটি কোণ। প্রশ্নে যা থাকবে সেটাই আমরা লিখবো, বাট তাকে একটু নাম দিয়ে লিখবো। প্রশ্নে কোনো নাম দেওয়া ছিল না, আমরা নাম দিয়ে লিখছি, ঠিক আছে। তো এবার একটি কোণ, এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক আগে ড্র করে নিই। সো এই কোণটার এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, আর বহিঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে ওই বহিস্থ, আর এই একটা বাহুকে যদি লম্বা করে দিলাম, এই এটা আমি ওটাকে লম্বা না করে কিন্তু এ ওটাকেও লম্বা করতে পারতাম, ঠিক আছে। তো এই বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের যে সমদ্বিখণ্ডক, মানে এ ও সি কোণের যে সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এইরকম থাকবে। এই দুটো কালো কালির সরলরেখা দুটো পরস্পরের পরে লম্ব। আমরা এটাকে না করে এই এ এও যে স্ট্রেট লাইনটা, এই এও স্ট্রেট লাইনটাকেও কিন্তু বর্ধিত করতে পারতাম। এরকম এও স্ট্রেট লাইনটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে এদিকে আমি আগে নামগুলো দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমি এখানে নাম দিলাম, এটা পি, এটা কিউ। আমি যদি এওটাকে ডি পর্যন্ত বর্ধিত করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিওডি যে কোণটা, এই কোণটার যে সমদ্বিখণ্ডকটা পেতাম সেটা এরকম একটা কিছু হতো, ঠিক আছে। এটা একদম এরকম সোজাই হবে। সেক্ষেত্রে এটার যদি আমি একটা নাম দিই আর, ও আর, সো আমাদেরকে দেখাতে হতো সেক্ষেত্রে ওপি আর ও আর পরস্পরের উপরে লম্ব, ঠিক আছে।
সো আমরা এখন আপাতত এই নিচের দুটো স্ট্রেট লাইনটা দিয়ে আমি জাস্ট বোঝালাম, এই দুটো স্ট্রেট লাইন আমি ক্যালকুলেশনের মধ্যে আনবো না, আমরা ওই ওপি আর ও কিউটাকেই লম্ব দেখাতে চাইছি, ঠিক আছে। সো আমি শিকারটা লেখা কমপ্লিট করি। কোণ ওপি হলো অ্যাঙ্গেল এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ড, এবং ও কিউ হলো অ্যাঙ্গেল এ ও বি এর বহিঃসমদ্বিখণ্ড। ঠিক আছে, এই দুটো আমাদের প্রশ্নে এইটুকুনি কিন্তু দেয়া আছে, এটা স্বীকার্য। প্রামাণ্যে কি লিখব? প্রামাণ্য এখানে আমরা লিখি যেটা আমরা প্রমাণ করতে চাই। সো প্রমাণ করতে হবে যে ওপি ও কিউ এর পরে লম্ব, বা ও কিউ ওপি এর পরে লম্ব, ওপি আর ও কিউ পরস্পর লম্ব। লম্বের সাইন এটা আমরা জানি, পারপেন্ডিকুলার সাইন। তার মানে আমরা আলটিমেটলি দেখাতে চাইছি কি, অর্থাৎ আমরা দেখাতে চাইছি অ্যাঙ্গেল পি ও কিউ এই কোণটার মান কত, 90 ডিগ্রি বা এক সমকোণ, এরকম একটা কিছু প্রমাণ করতে চাইছি, ঠিক আছে। সো এই প্রমাণটা আমরা করবো। এবার আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণে ও এ যে রেখাটা, সরলরেখাটা বিসির ওপরে তো দণ্ডায়মান, মানে পুরো খাড়া লম্ব না হতে হবে, দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, একটা এ ও বি আর একটা এ ও সি, তাই তো। সুতরাং আমরা বলতে পারি যে এই এ ও বি আর এই এ ও সি এদের যে যোগফল, এই যোগফলটা কত হবে, 180। একটা শতসিদ্ধ ছিল, সেই শতসিদ্ধ এক মনে হয় যেটা, সেই শতসিদ্ধ অনুযায়ী। সো আমরা মানে এটা তোমরা লিখবে পুরো, যে আমি লেখাটা বলে দিচ্ছি, পরবর্তীতে ভিডিওটা পজ করে লেখাটা দরকার হলে লিখে নেবে, যে এও রেখাংশটি বিসি রেখাংশের পরে দণ্ডায়মান হয়ে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। সন্নিহিত কোণ দুটোর নাম কি, একটা এও বি আর একটা এও সি, ঠিক আছে। সো তার ফলে কি হবে, এ ও বির সঙ্গে এ ও সি যোগ করলে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস করি, একটা জিনিস দেখি, যে এইগুলো কিন্তু সমদ্বিখণ্ড, ঠিক আছে। সমদ্বিখণ্ড কথাটার মানে কি একটু বুঝে আসি। সো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান, ঠিক আছে। আমি এখানে লিখছি অ্যাঙ্গেল এ ও পি আর অ্যাঙ্গেল বি ও পি, এটা কিন্তু সমান, এবং এরা প্রত্যেকেই কিন্তু অ্যাঙ্গেল এ ও বি এর অর্ধেক, প্রত্যেকেই কিন্তু অ্যাঙ্গেল এ ও বি এর অর্ধেক। সিমিলার কনসেপ্ট খাটবে কিন্তু এইগুলোর ক্ষেত্রেও, যে এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান। একটা হচ্ছে অ্যাঙ্গেল সি ও কিউ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও কিউ, এবং এই দুটো কোণই কিন্তু হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি, এ ও সির কিন্তু অর্ধেক, ঠিক আছে। সো এই কনসেপ্টটাকে এবার আমরা এখানে খাটাবো। সো আমরা কি করছি, এই লাইনে এখানে এ ও বি, আমরা এই টোটাল লাইনটাকে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। সো হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে। সো হাফটা প্রত্যেকটার সামনে চলে যাবে, হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি, 180কে 2 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। সো আমরা এবার হাফ অফ এ ও বি, এই কথাটার মানে কি, হাফ অফ এ ও বি মানে আমি এই কোণটা বসাতে পারি, এই কোণটা এওপি, এই যে। সো আমি এওপি বসাচ্ছি, আর হাফ অফ এওসি আমি এই কোণটা বসাতে পারি। সো এই কোণটা যদি আমরা বসাই, সো আমরা এখানে কি বসাবো, এ ও কিউ। সো অ্যাঙ্গেল এ ও কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। সো এ ও পি এবং এ ও কিউ এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, আমরা যদি একটু ছবি দিয়ে দেখতে চাই, এই টোটাল কোণটা এ ও পি আর এ ও কিউকে যোগ করলে কি হয়, এই টোটাল কোণটা হয়। টোটাল কোণটার নাম কি,
টোটাল কোণটার নাম হচ্ছে এ ও এ এও কিউ না পিও কিউ। টোটাল কোণটা পিও কিউ, আমি আবারও দেখাচ্ছি। এইটুকুনি ছিল আমাদের এওপি, এই কোণটার নাম এওপি, এই কোণটার নাম এও কিউ। এই দুটোকে যখন যোগ করবো এই পুরো কোণটা হয়ে যাবে। পুরো কোণটার নাম কি? পিও কিউ। সেই পিও কিউ কোণটার মান আসছে 90 ডিগ্রি। ওকে, তো আমরা প্রমাণ করতে চাইছিলাম কি? আমরা প্রমাণ করতে চাইছিলাম এই পিও কিউ কোণটার মান 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে এই পিও কিউ কোণটার মান যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই যে ওপি আর ও কিউ পরস্পর লম্ব বলতে পারি। ওপি পারপেন্ডিকুলার টু ও কিউ বলতে পারি। ওপি ও কিউ পরস্পরের পরে লম্ব। ঠিক আছে, সো আমরা প্রমাণ করে ফেললাম। এটা হচ্ছে দাগ নাম্বার 10 দাগ প্রমাণ করে ফেললাম যে একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ড এবং ওই কোণটার যে বহিঃসমদ্বিখণ্ড, সেই সমদ্বিখণ্ড দুটো পরস্পরের উপরে লম্ব হয়। ঠিক আছে, তো এবার আমরা বইয়ে চলে যাই। দাগ নাম্বার 11 বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি নাকি 4 সমকোণ হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো এটাও সোজাই। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি 4 সমকোণ আমরা প্রমাণ করব। দেখা যাক। দাগ নাম্বার 11, দুটো সরলরেখা আমি এঁকে নিলাম। এবার আমি একটু নামগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, দরকার হলে। আমি 11 দাগের অঙ্ক করছি। সো একটার নাম দিলাম পি কিউ আর একটার নাম দিলাম আর এস। সরলরেখা দুটো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। প্রশ্ন বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। ঠিক আছে, তো দেখা যাক। প্রথমত আমরা যেটা হেডিং করি সেটা হচ্ছে শিকার। শিকারে আমরা কি করি না, শিকারে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলোকেই নাম দিয়ে লিখি। দেওয়া আছে কি দুটো সরলরেখা, তো ধরি পিও, পিও না পি কিউ এবং আর এস সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এইটুকুনি আমাদের কিন্তু দেওয়া আছে, পরস্পরকে ছেদ করলে এইটুকুনি দেওয়া। প্রামাণ্যে আমরা কি লিখবো? যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য। প্রামাণ্যে আমরা লিখি কোনটা প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব না, এই যে চারটে কোণ উৎপন্ন হয়েছে, চারটে কোণের যোগফল 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল পিওএস প্লাস অ্যাঙ্গেল কিউওএস প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল পিওআর, এই যোগফলগুলো হবে 360 ডিগ্রি, 4 সমকোণ। 360 ডিগ্রি বা 4 সমকোণ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণে যাবো এবার আমরা। দেখো, দুটো সরলরেখা পি কিউ এবং আর এস যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা জানি যে এখানে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে এই কিউওএস আর একটা হচ্ছে পিওআর। ঠিক আছে, সো এটা হলো এক জোড়া। তাহলে সেটাই আমরা যদি লিখি, দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। সো আমরা বলতে পারছি যে এখান থেকে পি ও আর ইকুয়াল টু কিউওএস, এটা যেমন বলতে পারছি, তেমন আরও একটা কিন্তু বলতে পারবো। সেটা হচ্ছে যে এই কোণটা পিওএস যেটা এবং আর ও কিউ যেটা, সে দুটো কিন্তু সমান। পিওএস যেটা আর ও কিউ যেটা, এই দুটো কিন্তু সমান। এটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি। এবার আমরা স্বীকার্য মানে স্বীকার্য থেকেও এটাকে প্রমাণ করে দিতে পারবো আরো সহজে। কি করছি? পি কিউ সরলরেখার ওপরে
সরলরেখার ওপর ওএস দণ্ডায়মান হওয়ায়, পিকিউ সরলরেখার পরে ওএস দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিতকোণ উৎপন্ন হয়েছে। সেই দুটো সন্নিহিতকোণ কে কে? একটা হচ্ছে পিওএস আর একটা হচ্ছে কিউওএস। এই দুটো কোণের যোগফল কত হবে? 180 হবে। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আবার পিকিউ সরলরেখার ওপর ও আর দণ্ডায়মান হওয়ায় আমরা দুটো সন্নিহিতকোণ পাচ্ছি। সেই দুটো সন্নিহিতকোণ কে কে? একটা পিও আর আর একটা কিউও আর। এই দুটো কোণের যোগফল 180 হবে। এটাকে আমি 2 দিচ্ছি। সো 1 আর 2কে যদি আমি যোগ করে দিই, 1 যোগ 2 করে পাই কি পাচ্ছি? পিওএস প্লাস কিউওএস প্লাস পিওআর প্লাস কিউওআর ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তাই তো পাচ্ছি। আগে বাঁ দিকগুলো সব লিখে নিলাম, তারপরে ডান দিকগুলো লিখলাম। সো আমরা এটাকে যদি যোগ করি, আমি এইখানটা লিখছি বা দিয়ে, অতএব অ্যাঙ্গেল পিওএস প্লাস অ্যাঙ্গেল কিউওএস প্লাস অ্যাঙ্গেল পিওআর, তোমরা নিচেই লিখবে, প্লাস কিউওআর, এটা ইকুয়াল টু 180 180 360। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। সো প্রমাণিত কিন্তু হয়ে গেল। দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে যে 4টি কোণ উৎপন্ন হয়, সেই 4টি কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি হয়। 11 দাগ কিন্তু প্রমাণ হয়ে গেল। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে বলবে। চলে যাব আমরা বইতে। 12 দাগ। 12 দাগ দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের, সরি, পিকিউআর একটা ত্রিভুজ। পিকিউআর ত্রিভুজে অ্যাঙ্গেল পিকিউআর এবং অ্যাঙ্গেল পিআর কিউ সমান। কিউআর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের মান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? সো আমি ছবিটা আঁকি এবং শিকারটা লিখি। দাগ নাম্বার আমাদের 12। ঠিক আছে? সো একটা ত্রিভুজ আছে। এই হচ্ছে ত্রিভুজটা। তো এবার আমি নাম দেব। আমাদেরকে বলেছে কিউআর বাহুটাকে উভয় পাশে বর্ধিত করতে হবে। ঠিক আছে? সো এই হলো পিকিউআর ত্রিভুজটা। এই ত্রিভুজে কোন দুটো কোণ সমান বলেছে? আমাকে সমান কোণ বলেছে পি কিউ আর, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কথাটা আমাদেরকে বলে দিয়েছে পি আর কিউ। আমাদেরকে দেখাতে হবে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? বহিস্থ কোণ কোনটা কোনটা? এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? সো আমি প্রথমত ছবিটাকে একটু নাম দিয়ে নিই। আমি ধরলাম এটাকে এ পর্যন্ত, এটাকে বি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে? সো এবার আমরা যেটা করব, শিকারটা লিখব। সো শিকার লিখছি আমি, হেডিং শিকার। যেগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে সেগুলো আমরা লিখব। ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ, এটা দেওয়া আছে। কিউ আর বাহুকে উভয় দিকে এ এবং বি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে? তাহলে এর ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এর ফলে বহিস্থ কোণ, যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ এ
মানে বাঁ দিকের কোণটা উৎপন্ন বহিস্থ কোণ, এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল পি আর বি, দুটো বহিস্থ কোণ উৎপন্ন হলো। এটা হলো আমরা শিকারে লিখছি, ঠিক আছে। প্রামাণ্য, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল পি কিউ এ এবং অ্যাঙ্গেল পি আর বি এই দুটো কোণের মান সমান, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। প্রমাণ, প্রমাণ প্রথমত অ্যাঙ্গেল আমরা বি এ যে, বা এক সেকেন্ড, পি কিউ যে স্ট্রেট লাইনটা, সরলরেখাটা, সেটা তো এ বির পরে দণ্ডায়মান। পি কিউ স্ট্রেট লাইনটা যদি এ বির পরে দণ্ডায়মান হয়, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করে। তো তা ওই স্বীকার্য অনুযায়ী আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল পি কিউ এ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। এটাকে আমি নাম্বার 1 নাম দিলাম, ঠিক আছে। 2 নম্বর আরও একটা আমরা করতে পারি, পি আর যে স্ট্রেট লাইনটা, সেটা তো এ বির পরে দণ্ডায়মান, তাহলে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে এটা পি আর বি, আর একটা হচ্ছে পি আর কিউ। সো পি আর বি প্লাস পি আর কিউ, এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। সো এই 1 আর 2 এর দুটোরই কিন্তু রাইট হ্যান্ড সাইড, যেটা বাম পক্ষ, ডান পক্ষ, সেই ডান পক্ষটা 180 ডিগ্রি। সুতরাং 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 ও 2 থেকে আমরা পাই, আমরা কি পাচ্ছি না, অ্যাঙ্গেল পি কিউ এ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর বি প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ, ঠিক আছে। এখন শিকারে বলা আছে এই দুটো সমান। আমরা একটা স্বীকার্য পড়েছিলাম যে দুটো সমান জিনিস যদি দুপাশ থেকে বাদ দেওয়া যায়, তাহলে যেটা পড়ে থাকবে সেটাও সমান। সো আমরা এই লাইনটার দুপাশ থেকে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, পি কিউ এ থেকে প্লাস পি আর, আমি আরও একটা কাজ করতে পারি, পি কিউ এ প্লাস পি কিউ আর, এটা রাখলাম ইকুয়াল টু পি আর বি প্লাস পি আর কিউ, পি আর কিউ এর জায়গায় আমি পি কিউ আর বসাচ্ছি। এই দুটো জিনিস দুপাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি, এখানে বা দেবে পি কিউ এ ইকুয়াল টু পি আর বি, এটা পড়ে থাকবে। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, সো প্রমাণিত, আমরা প্রমাণ করে ফেললাম। যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, বহিস্থ যে দুটো কোণ উৎপন্ন হবে, সেই কোণ দুটো যে সমান হবে, সেটা আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। সো পেজ আমি সেভ করি, যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে বলবে। এরপর লাস্ট আর একটা 13 দাগ রয়েছে, দুটি সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডকগুলি, তাদের যে সমদ্বিখণ্ডক, ওই যে 4টে কোণ উৎপন্ন হলো, ওই 4টে কোণের যে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক দুটি পরস্পর দুটি লম্ব সরল রেখা হয়। ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো দেখা যাক আমরা কিভাবে করতে পারি। সো দুটো সরল রেখা, ঠিক আছে, দুটো সরল রেখা আছে, একটার নাম দিলাম
আমি যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা মানে আমরা অঙ্কটা করছিলাম কত দাগ আমি একটুখানি বলি। এক সেকেন্ড। আমরা 13 দাগের অঙ্ক করছিলাম, তো আমি 13 দাগের পরে একটা 14 দাগ বলে দাগ নাম্বার তৈরি করছি, ঠিক আছে? আমি এটা তোমাদের বইতে নেই, এটা একটা অঙ্ক। সো 14 দাগটা আগে করে নিচ্ছি, নিয়ে আমি তারপরে 13 দাগে আসছি, ঠিক আছে? সো প্রমাণ করো যে দুটি বিপ্রতীপ কোণের, এটাকে আমরা 13-র ভিতরে ইউজ করব, দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত, এটা আমরা আগে প্রমাণ করে নিতে চাইছি, ঠিক আছে? তো এটা প্রমাণ করার পর আমি 13 দাগে আসবো। সো আমি এই পেজটাও সেভ করে রাখছি, তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিলে তোমরা এখান থেকে কোশ্চেনটা লিখে নিতে পারবে। সো আমি চলে যাচ্ছি আমাদের বোর্ডে। তা দুটো সরল রেখা, এটা হচ্ছে 14 দাগ যদি আমি বলি, একটার নাম দিলাম এবি আর একটার নাম দিলাম সিডি, ঠিক আছে? সো এই দুটো সরল রেখা পরস্পরকে ধরছি সাপোজ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে শিকারটা লিখে ফেলি। শিকার এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটো সমদ্বিখণ্ডক নেব, ঠিক আছে? আমি এঁকে নিই। একটার নাম দিচ্ছি ওপি আর একটার নাম দিচ্ছি ও কিউ, ঠিক আছে? তো ওপি শিকারের মধ্যে এবং ও কিউ, এটা লেখার আগে আমি বিপ্রতীপ কোণটা ডিফাইন করে আসি, যে অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল বি ও ডি এরা কি বিপ্রতীপ কোণ, দুটি বিপ্রতীপ কোণ, এরা দুটো বিপ্রতীপ কোণ। এবার আমি এর সমদ্বিখণ্ডকটা ডিফাইন করছি, যে পিও এবং কিউও যথাক্রমে পিও এবং কিউ যথাক্রমে, পিওটা হচ্ছে এওসি আর কিউওটা হচ্ছে বিওডি বিপ্রতীপ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক। প্রমাণ আমরা কি করব? প্রামাণ্য। প্রমাণ আমরা করব, প্রমাণ করতে হবে যে এই পিও এবং কিউও বা ও কিউ যাই বলি একই সরল রেখায় অবস্থিত। তাই তো আমাদের কোশ্চেন, আমি এটা লিখেছিলাম, সেই কোশ্চেনটা তাই লেখা ছিল, একই সরল রেখায় অবস্থিত। কোশ্চেনটা ছিল দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত, তাহলে এই দুটোকে আমাদের একই সরলরেখা অবস্থিত দেখাতে হবে। সো প্রমাণটা আমি শুরু করছি। তাহলে প্রমাণের জন্য এদেরকে যদি একই সরলরেখা অবস্থিত দেখাতে হয়, তাহলে আমি যদি মানে এই কোণটা
যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই তিনটে কোণের যোগফলকে 180 ডিগ্রি দেখাতে পারি, তাহলে আমার কাজ মিটে যাবে। তাই তো? তাই তো হওয়ার কথা। সো আমরা প্রমাণটা শুরু করছি। প্রমাণ, আমি এই তিনটে কোণের যোগফল নিচ্ছি, AOP প্লাস AOD প্লাস DOQ ইকুয়াল টু, ঠিক আছে? সো একটা হাফ নিলাম আর ভিতরে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করে দিলাম, AOP প্লাস AOD প্লাস প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করতে হবে 2DOQ, ঠিক আছে? এবার আমরা AOP কি? AOP হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, তার ডবল মানে এই পুরো কোণটা হয়ে যাবে। তাহলে 2 ইন্টু AOPর জায়গায় আমরা বসাতে পারি AOC, কারণ এটা শিকারেই বলা আছে যে এই PO হলো AOCর সমদ্বিখণ্ডক, আর সমদ্বিখণ্ডক হলে কি হয় সেটা আমরা একটু আগে দেখে এসেছি, প্লাস 2 ইন্টু AOD এই কোণটার ডবল, সো এই কোণটার ডবল আমি এই কোণটাকে দুবার লিখছি, AOD প্লাস AOD, ঠিক আছে? প্লাস 2 ইন্টু DOQ, এই DOQ কোণটার ডবল, এই OQ হচ্ছে বা QO হচ্ছে BODর সমদ্বিখণ্ডক। সো এর যদি ডবল করি তাহলে এই পুরো কোণটা হয়ে যাবে, পুরো কোণটা মানে BOD, ঠিক আছে? সো হাফ AOC থাকলো, AOD থাকলো, প্লাস এই AOD রেখে আমরা চেঞ্জ করব। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এই কোণটা AOD কোণটা আর BOC কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ, কিন্তু AOD ইকুয়াল টু BOC এটা কিন্তু বিপ্রতীপ কোণ। এটা মানে শিকারে এই যে এই লাইনটা যখন লিখলাম পরস্পরকে ছেদ করেছে, তখন এরা দুজন যেমন বিপ্রতীপ কোণ, তেমন কিন্তু AOD এবং BOC এটাও কিন্তু বিপ্রতীপ কোণ। সো ওরা দুজন সমান, সো আমি এই জায়গাটায় AODর জায়গায় BOC বসাতে পারি, প্লাস BOD যেমন আছে থাকলো। এবার দেখো ভিতরে যে জিনিসটা আসলো চারটে কোণ, এই চারটে কোণ কি? এই আলটিমেট চারটে কোণ চলে আসলো, মানে এই কোণটা, এই কোণটা এসছে, এই কোণটা এসছে, এই কোণটা এসছে, এই কোণটা এসছে, এই চারটে কোণ তো দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে এই চারটে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। একটু আগে আমরা প্রমাণ করে এসেছি, তো কাটাকুটি করলে 180 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করলাম, কি প্রমাণ করলাম? যে এইটুকুনি, এইটুকুনি, এইটুকুনি এবং এইটুকুনি, এই যোগফলটা 180 ডিগ্রি। এই যোগফলটা 180 ডিগ্রি, মানে এই কোণ দুটোর বহিস্থ যে দুটো বাহু, ঠিক আছে, এই কোণ তিনটের বহিস্থ যে একদম দুটো বাহু, সেটা হচ্ছে PO এবং QO, শিকার যদি বলতে পারি, এরা একই সরলরেখা, বর্তমান একই সরলরেখায় অবস্থিত। এটা আমরা প্রমাণ করে দিলাম। এটা বইয়ে ছিল না, এটা আমি আবারও প্রশ্নটার একবার বলে দিচ্ছি। প্রমাণ করো যে দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে? এবার আমরা যে প্রশ্নটার জন্য এইটাকে প্রমাণ করলাম 13 দাগ, সেই 13 দাগে যাব। 13 দাগ, দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা, ঠিক আছে? সো আমরা চলে যাই আমাদের বোর্ডে। সো আমরা দুটো সরলরেখা নিয়ে নিচ্ছি, একটা এক সেকেন্ড, দাগ নাম্বার হচ্ছে 13, এটা হচ্ছে PQ সরলরেখা,
আর একটা হচ্ছে আর এস সরলরেখা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সো যে চারটি কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক দুটি পরস্পর লম্ব সরলরেখা। তো এই চারটে কোণ এর যে সমদ্বিখণ্ডক দুটো যদি আমরা এঁকে নিই, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, সো একটার নাম দিচ্ছি এ বি আর একটার নাম দিচ্ছি সিডি। ও বিন্দুটা এখানে আছে। সো আমাদেরকে এখন প্রমাণ করতে হবে এই দুটো লম্ব সরলরেখা। ঠিক আছে, সো এখন আমি শিকারটা লিখি আগে প্রথমে। পি কিউ এবং আর এস সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো তার ফলে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। কি কি? অতএব অ্যাঙ্গেল পিওএস আর অ্যাঙ্গেল কিউওআর সমান, আর অ্যাঙ্গেল পিওআর আর অ্যাঙ্গেল কিউওএস সমান। ঠিক আছে, এইটুকুনি আমরা মোটামুটি শিকার থেকে পেয়ে যাচ্ছি প্রামাণ্য। আচ্ছা, আরও একটা জিনিস শিকারে আমার লেখা উচিত যে এদের যে কোনগুলোর যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকগুলো আমাকে ডিফাইন করে দিতে হবে এখানে। এ ও ডিও সিও এবং ডিও যথাক্রমে এও টাকার পিওআর, ডিও টাকার কিউওএস, সিওটা হচ্ছে পিওএস এবং ডিওটা হচ্ছে কিউওআর এর সমদ্বিখণ্ডক। আমরা কি প্রমাণ করতে চাইছি? আমাদেরকে প্রমাণ করতে হবে প্রামাণ্য। এবার যে এ ও এবং বিও একটি সরলরেখা, সিও এবং ডিও একটি সরলরেখা, আর এ ও বি ও যদি একটা সরলরেখা তাহলে সেই সরলরেখাটার নাম আমি এবি বলতে পারি। এবি পারপেন্ডিকুলার টু সিডি, এটা প্রমাণ করতে হবে। এবি পারপেন্ডিকুলার টু সিডি যদি আমরা প্রমাণ করতে চাই, তার মানে আমাদেরকে এখানের এই যে কোনো একটা কোণ, সাপোজ আমি যদি বি ও সির কথা ভাবি, এই বি ও সি কোণটাকে যদি আমি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমার এবি পারপেন্ডিকুলার টু সিডি হয়ে যাবে। ঠিক আছে, এই প্রমাণটার অর্ধেকের বেশি, এখানে তিনটে প্রমাণের কথা আমি বললাম, 1 2 3, এই তিনটে প্রমাণের মধ্যে দুটো প্রমাণ কিন্তু আমরা আগে 14 দাগে করে আসলাম। এই দুটো প্রমাণ যে বিপ্রদীপ কোণের যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক দুটো একটা সরলরেখার উপরে থাকে, সেই জন্য আমি 14 দাগটা আগে করিয়েছি। সো তার মানে আমরা যদি বেশি মার্কস দেয়, মোটামুটি 5 মার্কস 4 মার্কস দেয়, যদি এটা 2 মার্কস বা 3 মার্কসে দেয়, তাহলে তোমরা লিখে দিতে পারো যে আমরা জানি যে কোনো ওই স্টেটমেন্টটা, যে স্টেটমেন্টটা আমি 14 দাগে লিখলাম, স্টেটমেন্টটা ছিল যে আমরা জানি দুটি বিপ্রদীপ কোণের সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থান করে, সেই অনুযায়ী এও আর বিও এরা এক সরলরেখা থাকবে। ঠিক আছে, সো সেই স্টেটমেন্টটা লিখে দেবে এবং তারপরে বলবে এও বিও একটা সরলরেখা থাকবে, সিও ডিও একটা সরলরেখা থাকবে। যদি এটা কম মার্কস দেয়, যদি বেশি মার্কস দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোটা করতে হবে, পুরো 14 দাগ যেটা, সেই 14 দাগটা করতে হবে। এবং তারপরে আমাদেরকে প্রমাণ করতে হবে যে
এ বি এবং সিডি পরস্পরের পরে লম্ব। সেবার আমি জাস্ট এই এ বি সিডি পরস্পরের পরে যে লম্ব সেই পার্টটা প্রমাণ করছি, কারণ আমি বাকি পার্টটা 14 দাগে করে এসেছি। তো আমরা নতুন করে একটা ছবি এঁকে নেব। পি কিউ এবং আর এস দুটো স্ট্রেট লাইন, এবং এদের দুটো সমদ্বিখণ্ডক আমরা পেয়েছিলাম। সো নামগুলো লিখি, এটা এ বি, এটা সি ডি, এটা ও, এটা পি কিউ, এটা আর এস। এখন আমরা লাস্ট যে পার্টটা প্রমাণ করব সেই পার্টটার প্রমাণ হচ্ছে যে এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা নাকি 90 ডিগ্রি হবে। তো এই কোণটা যদি 90 ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হয়, এই কোণটা দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে সিওএস আর একটা হচ্ছে বিওএস। সো আমরা সিওএস, আমি যদি একবারে একদম সিও বি থেকে শুরু করি, সিও বি ইকুয়াল টু সিওএস প্লাস বিওএস, এটা লিখতে পারি। আচ্ছা, আমি একটা হাফ নিচ্ছি এবং প্রত্যেকটা কোণের সঙ্গে একটা করে 2 গুণ করে দিচ্ছি, 2COS প্লাস 2BOS। 2COS এই কথাটার মানে কি? সিওএস, ওসি হচ্ছে পিওএস এর অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে 2COS করলে আমরা এই পুরো কোণটা পেয়ে যাব। তাহলে হাফ অ্যাঙ্গেলের হাফ ইন্টু অ্যাঙ্গেল পিওএস পাবো, প্লাস 2BOS, এই কোণটা হচ্ছে টোটাল কিউওএস এর অর্ধেক। তো আমরা এর ডবল করলে এই পুরো কোণটা পেয়ে যাব কিউওএস, কিউওএস হাফ। এবার আমরা সেই শতসিদ্ধ 1 কাটাবো, যে ওএস সরলরেখাটা পিকিউ সরলরেখার পরে দণ্ডায়মান হয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, একটার নাম হচ্ছে পিওএস আর একটার নাম হচ্ছে কিউওএস। এই পিওএস এবং কিউএস এর যোগফলটা তাহলে কত হবে? 180 ডিগ্রি হবে। শতসিদ্ধ 1 কাটাকুটি করলে আসছে 90 ডিগ্রি। সো আমরা প্রমাণ করে দিলাম যে সিওবির মান 90 ডিগ্রি। আমরা প্রমাণ করলাম যেটা, যে এই যে সিওবি, এই যে কোণটা, এই কোণটার মান 90 ডিগ্রি। এখন আমরা যে কোনো কোণ এখান থেকে আমরা অন্য কোণগুলোকেও 90 ডিগ্রি ডিডাক্ট করতে পারি। যে এ বি এবং সিডি দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে সিওবির সঙ্গে এওডি সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এওডিও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেল এওডির মানটা সিওবির সঙ্গে সমান। আবার আমরা যদি অ্যাঙ্গেল এওসির দিকে তাকাই, এওসি কোণটা কিন্তু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এবি একটা স্ট্রেট লাইন, এবি স্ট্রেট লাইনটার পরে ওসিটা দণ্ডায়মান হয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, একটা এওসি একটা বিওসি। তো তাদের যোগফল 180 হবে। সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি এওসিটাও কিন্তু 90 ডিগ্রি হবে। এবং সিমিলার বিপ্রতীপ কোণের লজিকে আমরা বলতে পারি যে বিওডি যেটা, সেই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। সো আমরা আলটিমেটলি একটা 90 ডিগ্রি দেখিয়ে কিন্তু বলতে পারি যে এ বিটা সিডির উপরে পারপেন্ডিকুলার, এ বি ইজ পারপেন্ডিকুলার টু সিডি, বা আমরা এটাও বলতে পারি সিডি ইজ পারপেন্ডিকুলার টু এ বি। ঠিক আছে? তো তার মানে যে দুটো সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক দুটো, চারটে কোণের যে দুটো সমদ্বিখণ্ডক, তারা দুটো সরলরেখা উৎপন্ন করছে, এবং এই দুটো সরলরেখা পরস্পরের উপরে দুটো লম্ব সরলরেখা। ঠিক আছে? সো আমরা এটা প্রমাণ করতে পারছি। এবার আমি আরো একটা দুটো কোশ্চেনে যাব। প্রথমত আমি আর একটা সিমিলার টাইপ কোশ্চেন বলছি। প্রশ্নটা বলছে যে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করো যে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও সি এর সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেল এ ও সি এর সমদ্বিখণ্ডককে ও বিন্দু দিয়ে বর্ধিত করলে এটি অ্যাঙ্গেল বিওডি কে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, সো এই প্রমাণটা তোমরা বাড়িতে করবে। আমি ছবিটা এঁকে বলে দিচ্ছি যে আমাদের দুটো সরলরেখা এবি আর সিডি রয়েছে। এই এবিসিডি সরলরেখা দুটো আমি প্রথমে নাম বসিয়ে নিই। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন বলছে এওসি এর যে সমদ্বিখণ্ডক, সেই এওসি এর যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকটা যদি আমি ড্র করি, সাপোজ এইটা হচ্ছে এওসি এর সমদ্বিখণ্ডক এবং এটাকে ও বিন্দু দিয়ে যদি বর্ধিত করে দিই, এই বর্ধিত রেখাটা বিওডি কে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, সো আমি এওসি এর সমদ্বিখণ্ডকের একটা নাম দিলাম পিও, আর এদিকে এটাকে কিউ পর্যন্ত টেনে বর্ধিত করলাম, এটা বিওডি কে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমরা খুবই ছোট প্রুফ, বিপ্রতীপ কোণ দিয়ে খুবই ইজিলি প্রুফ করা যাবে। ঠিক আছে, মানে তোমরা যদি এ বি আর পি কিউ তো একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন এখানে বলা আছে বর্ধিত করা। সো এ বি আর পি কিউকে যদি তোমরা দুটো স্ট্রেট লাইন ধরো এবং তারা ও বিন্দুতে ছেদ করেছে, এই কথাটার মানে হচ্ছে এই কোণটার সঙ্গে সমান। আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। এবং এই কোণটার সঙ্গে সমান যদি আমরা সিডি আর পি কিউকে ধরি। ঠিক আছে, এখন ওপি তো এ ও সি এর একটা সমদ্বিখণ্ডক, তার মানে এই দুটো কোণ কিন্তু আগে থেকেই সমান হয়ে বসেছিল। এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ আগে থেকেই সমান হয়ে বসেছিল, তার মানে অটোমেটিক্যালি এই দুটো কোণ সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দাগ নাম্বার দিয়ে 1 2 3 ইকুয়েশন দিয়ে তোমরা বাড়িতে এটা প্রমাণ করে নেবে। ঠিক আছে, সো এখান থেকে আরো কিছু ছোটখাটো প্রশ্ন দিতে পারে যে জ্যামিতির জনক কাকে বলা হয়। আমরা প্রথম দিকে পড়েছি ইউক্লিডের রচিত গ্রন্থের নাম কি, কটা খণ্ড আছে, স্বীকার্য কাকে বলে, স্বীকার্যের উদাহরণ, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। শতসিদ্ধ কাকে বলে, শতসিদ্ধের উদাহরণ, প্লেফেয়ারের বিবৃতি, উপপাদ্য কাকে বলে, উপপাদ্যের উদাহরণ। বিশেষ করে এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে উপপাদ্য একটা কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে লগ ইন করো, দেন আমি পরের চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টারটা ইনিশিয়ালি একটু শুরু করব, যতটা হবে নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে বাকিটা পড়বো। ঠিক আছে, সো আমি পেজ সেভ করছি, লগ আউট হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। লগ আউট হয়ে যাওয়ার পরে লগ ইন করো। সো চ্যাপ্টারের নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সো এখানে পেজ নাম্বার 79 থেকে চ্যাপ্টারটা শুরু হচ্ছে। সো প্রথমত ছেদক কাকে বলে তো রয়েছে, এখানে রয়েছে, আমি সংজ্ঞাগুলো লিখব। প্রথমত এখানে সমান্তরাল সরলরেখার কোনো সংজ্ঞা আমি হয়তো নিচের দিকে রয়েছে,
এখানে সংজ্ঞা দেখছি না। প্রথমে আমি সমান্তরাল সরলরেখা জিনিসটা কী বা তার সংজ্ঞা সেটা একটু বলে আসি, তারপরে আমরা তাদের ধর্ম টর্মগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এটা ক্লাস 7-এ ছিল, সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, দুটি সরলরেখা যদি এরূপ হয় যে দুটি সরলরেখা যদি এরূপ হয় যে যে কোনো অবস্থানে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব সর্বদা সমান হয়, অথবা সর্বদা সমান হয়, তবে ওই সরলরেখা দুটিকে, মানে এই পর্যন্ত আমি একটা সংজ্ঞা বলতে পারি, তবে ওই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলে। ঠিক আছে, আমরা আরো একটা সংজ্ঞা বলতে পারি যে দুটি সরলরেখা যদি এরূপ হয় যে বাম বা ডান যে কোনো দিকে তাদের অসীম পর্যন্ত বর্ধিত করলেও কখনো ছেদ করে না, তবে ওই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলে। সমান্তরাল সরলরেখা বলে। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে রেল লাইন। উদাহরণ, একটা প্রাকৃতিক, মানে যদি আমাদেরকে বলে সমান্তরাল সরলরেখার প্রাকৃতিক উদাহরণ, সেটাও কিন্তু রেল লাইন, যদিও রেল লাইনটা মানুষের তৈরি। সো রেল লাইন, ঠিক আছে, কারণ রেল লাইন যত দূরেই বিস্তৃত হোক না কেন, তারা কিন্তু পরস্পরকে কখনো ছেদ করে না, 1 নম্বর। আর এদের মধ্যে যে কোনো অবস্থানে এদের মধ্যেকার যে দূরত্ব, দুটো রেল লাইনের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু সর্বদা সমান থাকে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছেদক বা ভেদক। সেটার সংজ্ঞাটা আমি বলবো। তো আমি পেজ সেভ করছি, নেক্সট পেজে যাচ্ছি, হেডিং করছি ছেদক, যার নামই ছেদক বা ভেদক, এটা সিনোনিম, মানে সমার্থক শব্দ, ছেদক বা ভেদক। যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক পৃথক পৃথক বিন্দুতে
পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তবে ওই সরলরেখাটিকে ছেদক বা ভেদক বলে। ঠিক আছে, ছেদক ভেদক একই জিনিস। তো আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, তারপরে আমি এর ধর্মগুলো নিয়ে আলোচনা করব একবারে। সো দুটো সরলরেখা, দুই বা ততোধিক দুটো সরলরেখা, মানে এই সরলরেখা দুটো সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে না। ধরি এরকম একটা সরলরেখা আছে, আর একটা এরকম কোনো সরলরেখা আছে। সো এই দুটো সরলরেখাকে প্রশ্ন বলেছে, যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক পৃথক বিন্দুতে, তো সরলরেখা দুটো কি সমান্তরাল হতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। একটা সরলরেখা এরকম এদেরকে ছেদ করলো। সো এই যে সরলরেখাটা, আমি এখানে আগে বলি, এ বি একটা সরলরেখা, সি ডি একটা সরলরেখা, পি কিউ আর একটা সরলরেখা। সেই পি কিউ সরলরেখাটা যে ছেদ করলো, এই পি কিউ সরলরেখাটাকে বলবো ছেদক বা ভেদক। ঠিক আছে, এবার যদি এটা সমান্তরাল হয় তাহলে ব্যাপারটা আরো মানে আরো সিম্পলিফাই হবে, এবং সেক্ষেত্রে আমরা আরো অনেক নতুন নতুন জিনিস সেখান থেকে, সেটাই আমাদের এই চ্যাপ্টারের মেন ব্যাপার, সমান্তরাল সরলরেখা এবং ছেদক। দুটো সমান্তরাল সরলরেখা এবং তাদের মধ্যবর্তী যে ছেদক, সেই ছেদকটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে মেনলি পড়বো। দুটো সমান্তরাল সরলরেখা সাপোজ এখানে আছে এবং তাদের একটা ছেদক আমি নিচ্ছি, এটা একটা ছেদক। তো সেইগুলোর কি ধর্ম আমরা দেখবো, সেগুলোই এখানে মেনলি দেখবো। সো আমি লিখছি নাম এ বি সি ডি পি কিউ। ঠিক আছে, সো ছেদক যে দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করতে পারে তারা সমান্তরালে যেমন হতে পারে, অসমান্তরালে হতে পারে। ঠিক আছে, সমান্তরাল হলে যে কোণগুলি উৎপন্ন হবে তাদের বৈশিষ্ট্য অসমান্তরালের ক্ষেত্রে কোণগুলো যে উৎপন্ন হবে তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সমান হবে না। মানে সমান্তরাল হলে এখানে দেখো 8টা কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি একটু নাম্বারিং করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, এই 8টা কোণ উৎপন্ন হয়েছে। এখানেও কিন্তু 8টা কোণই উৎপন্ন হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা কোণ সমান্তরাল সরলরেখা যদি হয়, মানে এ বি আর সি ডি যদি সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যে যে ধর্মগুলো থাকবে, যে বৈশিষ্ট্যগুলো, সমান্তরাল হলে যে কোণগুলো উৎপন্ন হবে তাদের যে বৈশিষ্ট্য, আর অসমান্তরাল হলে যে কোণগুলো উৎপন্ন হবে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু কখনোই এক হবে না। তো পরবর্তীতে সেগুলো নিয়ে সমান্তরাল সরলরেখা হলে বৈশিষ্ট্যগুলো কি হবে সেগুলো আমরা আলোচনা করবে। 8টা কোণের নামও আছে, স্পেশাল নাম, সেই নামগুলো নিয়েও আমরা বলবো যে কোন কোনগুলো সমান হবে, কিভাবে হবে, কেন হবে, সেগুলো সবই আমরা আলোচনা করবো এবং এই চ্যাপ্টারে উপপাদ্য আছে, উপপাদ্যগুলো করবো। তার আগে আমি ছেদকের ধর্মগুলো, ছেদকের মেনলি 3টে ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। ছেদক বা ভেদকের ধর্ম, হেডিং ছেদক বা ভেদকের ধর্ম। তো ধর্ম নাম্বার 1, ছেদক বা ভেদক একটি সরলরেখা হবে। একটি সরলরেখা আমরা ছবিতে দেখতেই পারি যে আমরা যে পি কিউ ছেদক বা ভেদকটা নিয়েছিলাম, সে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে নিই আর অসমান্তরাল সরলরেখার ক্ষেত্রে নিই, তা কিন্তু একটা সরলরেখাই। ধর্ম নাম্বার 2, ছেদক বা ভেদক দুই বা তার অধিক সংখ্যক সরলরেখাকে ছেদ করবে। 2 বা তার অধিক সংখ্যক সরলরেখাকে ছেদ
করবে। ঠিক আছে, এটা আমরা দেখেছি যে দুটো সরলরেখা হতে পারে, বা আমি তিনটে সরলরেখা দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। তো আমি একটু পরে তিনটে সরলরেখা নিয়ে আসছি। 3 নম্বর, ছেদবিন্দুর সংখ্যা, ছেদ বিন্দুর সংখ্যা সর্বদা 1-এর অধিক হতে হবে। একের অধিক হতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমত তিনটে সরল রেখার কথাটা একটু বলি, বা দুইয়ের বেশি জন্য যেটা হচ্ছিল সেটা একটু বলি। যে ধরো তিনটে সমান্তরাল সরলরেখা, বা যাই হোক তিনটে সরলরেখা আছে, একটা ছেদক বা ভেদক এদেরকে ছেদ করলো, এই এটা হতে পারে, চারটেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সো সেক্ষেত্রে আমরা নাম আমাদের মতো আমরা দিয়ে দেবো এ বি সি ডি ই এফ, এবং এটার নাম দিলাম পি কিউ। ঠিক আছে, সো এক্ষেত্রে 4, 4, 8, 12টা কোণ উৎপন্ন হয়েছে। সেই 12টা কোণের মধ্যেও কিছু ধর্ম আমরা দেখবো, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এটা হতে পারে। এবং লাস্ট পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ছেদবিন্দুর সংখ্যা সর্বদা 1-এর বেশি হবে। যদি 1 হয় ছেদবিন্দুর সংখ্যা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা সরল রেখা এবং একটা যদি তার ছেদক হয়, এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। সেটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে চলে যাচ্ছি, বিপরীত কোণে চলে যাচ্ছে। সো এক্ষেত্রে এটা পসিবল নয়। এ বি একটা সরলরেখা, পি কিউ তার ছেদক, মানে এখানে ছেদবিন্দু একটা, ও এখানে দেখো ছেদবিন্দু কতগুলো, ও এম, ও এম এন, তিনটে ছেদবিন্দু। সো সবসময় কিন্তু ছেদবিন্দু 1-এর থেকে বেশি হতে হবে। ঠিক আছে, সো তাহলেই সেটা স্যাটিসফাই করবে। তো আমি এখানে পেজ সেভ করছি, এবং আমরা এবার একটু বয়ে যাচ্ছি। আমি নেক্সট আজকে হয়তো সেটা বলার সুযোগ পাবো না, যে এই কোণগুলো, যেখানে যে 12টা কোণ উৎপন্ন করলো, বা আগে যে 4, 8টা কোণ উৎপন্ন হয়েছিল, সেই কোণগুলোর স্পেশাল নাম আছে। সেই নামগুলো কি, বা সেগুলো কোণগুলো সমান হয়, সেগুলো আমি আজকে বলার সময় পাবো না। তো নেক্সট দিনের ক্লাসে আশা করি সেগুলো বলবো। আমি এবার বই থেকে বলি, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। প্রথমে দেখো কি করেছে, যে এখানে বাড়ির বারান্দায় বসে আমরা যেমন খুশি ছবি আঁকছি। সো দুজন মিলে বাড়ির বারান্দার গ্রিলের ডিজাইনটা আঁকছে, মানে যে গ্রিলের যে আমরা ডিজাইন করি। এবার আঁকা ডিজাইনগুলোর মধ্যে বিন্দুগুলো গোল গোল করে দিল, মানে যেগুলো এক্স ওয়াই জেড, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে একটু মোটা মোটা করে নাম দিয়ে দিল। তিন্নি বলে আরেকজন নাম, তাদের রান্নাঘরের বাইরের দেওয়ালে যে নেটের জালি, এগুলো কেউ সব গোল গোল করে দিল। সো দেখছি পল্লবের ছবিতে এবিসি, এবিসি উপরের ছবিটা, ছেদবিন্দুগুলি বা টুইনের ছবিতে এক্স ওয়াই জেড, ছেদবিন্দুগুলি আলাদা আলাদাভাবে পাচ্ছি। মানে আগের ছবিতে যেভাবে পাচ্ছি, পরের ছবিতে সেইভাবে পাচ্ছি না, আলাদাভাবে পাচ্ছি। আলাদা ওইভাবে ওখানকার ছেদবিন্দুগুলো যেরকমভাবে আছে, এখানকার ছেদবিন্দুগুলো কিন্তু সেভাবে নেই। ঠিক আছে, সো এক্স ওয়াই জেড ছেদবিন্দুগুলি সমরেখ। দেখো এক্স ওয়াই জেড সমরেখ, একটা রেখার পরেই আছে। আমি যদি এখানে একটু সরলরেখাটা আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, যে এই এক্স ওয়াই জেড, এই যে এই সরলরেখাটার পরে কিন্তু এক্স ওয়াই জেড তিনটেই রয়েছে। ঠিক আছে, সো এক্স ওয়াই জেড কিন্তু সমরেখ, অর্থাৎ সরল রেখাংশ দুই বা ততোধিক সরল রেখাংশকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। এইরকম সরলরেখাংশকে কি বলবো? ঠিক আছে, এই যে রেখা এক্স ওয়াই জেড, যে সরলরেখাটা আমি টোটাল লাল কালি দিয়ে এটা আঁকলাম, এটা বিভিন্ন বিন্দুতে ছেদ করেছে। সো এইরকম সরলরেখাংশকে ছেদক বা ভেদক বলা হয়। অর্থাৎ যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে আলাদা আলাদা একাধিক একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, তখন এই সরলরেখাকে ছেদক বা ভেদক বলা হয়। এটা আমরা একটু আগেই সংজ্ঞা হিসাবে পড়ে এসেছি। ঠিক আছে, সো আমি একটু নিচের দিকে যাই। আমাদের পাড়ার রাস্তা বা রেল লাইনে ভেদক দেখি, আমি এক্সাম্পলেও দিয়েছি। নিচের ছবির রেখাংশগুলি দেখিও তাদের মধ্যে ছেদক ভেদক খুঁজি।
নিচে ছবি দিয়েছে, এই ছবির ভিতরে যে রেখাংশগুলো রয়েছে সেই রেখাংশগুলোর ভিতরে যে ছেদক কোনগুলো ছেদক, তো সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এখানে দেখো প্রথম যে ছবিটা 1 নং ছবি, 1 নং ছবিতে এবি একটা সরল রেখা, সিডি একটা সরল রেখা, পিকিউ একটা ছেদক, ঠিক আছে। 2 নং ছবি যেটা রয়েছে সেটাই কিন্তু ছেদবিন্দু একটা, সুতরাং আমরা কিন্তু এইভাবে ছেদক ভেদক পাবো না। ছেদবিন্দু যেহেতু একটা, আমরা কিন্তু এইভাবে ছেদক ভেদক পাবো না। তাহলে 1 নং ছবি ছেদক এবি না পিকিউ, উত্তর দাও। কি হবে উত্তর বলো, স্পিকার অন করে বলো। জয়দি উত্তর দাও। 1 নং ছবির ছেদক এবি একটা সরল রেখা, সিডি আর একটা সরল রেখা, দুটো সরল রেখা অসমান্তরাল এখানে দেখছি। পিকিউ একটা সরল রেখা যেটা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে আর পিকিউ কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ছেদকের যে ধর্ম, তিনটে ধর্ম, ধর্ম নাম্বার 1 ছেদক নিজে একটা সরল রেখা হবে, পিকিউ একটা সরল রেখা। ধর্ম নাম্বার 2-এ কি বলা ছিল, ধর্ম নাম্বার 2-এ বলা ছিল ছেদক 2 বা ততোধিক সংখ্যক সরলরেখাকে ছেদ করবে। দেখো ছেদ করেছে এবি এবং সিডি। আর ধর্ম নাম্বার 3 ছেদবিন্দুর সংখ্যা 1-এর থেকে বেশি হবে, এখানে ছেদবিন্দুর সংখ্যা দুটো, ই আর এ। সুতরাং এখানে পি কিউ কিন্তু একটা ছেদক। কেন? তাহলে এই স্পিকারটা অন করে রাখো, শুনতে না পাওয়ার তো কারণ নেই, এখানে তো সবই তো ঠিকই আছে। স্পিকারটা দরকার হলে অন করে রাখো। দ্বিতীয় ছবিতে, দ্বিতীয় ছবিতে লক্ষ্য করো দুটো সরলরেখা যদি আমরা যে কোনো দুটো সরলরেখাকে ধরি, এখানে কিন্তু ছেদবিন্দুর সংখ্যা একটা, ছেদবিন্দুর সংখ্যা একটা, তিনটে সরলরেখা রয়েছে, ছেদবিন্দুর সংখ্যা একটা। ছেদকের যে ধর্ম, সেই ধর্মগুলোর 3 নম্বর যে প্রপার্টি, সেই 3 নম্বর প্রপার্টিতে কিন্তু বলা ছিল ছেদবিন্দুর সংখ্যা সর্বদা 1-এর বেশি হতে হবে। সুতরাং এই 2 নং ছবিতে কিন্তু কোনো ছেদক নেই, ছেদক বা ভেদক 2 নং ছবিতে কিন্তু আমরা পাবো না, কারণ ছেদক বা ভেদক পেতে গেলে ছেদবিন্দুর সংখ্যা কিন্তু 1-এর বেশি হতে হবে। তো আমরা 2 নং ছবিতে কোনো ছেদক বা ভেদক পাচ্ছি না। তো এবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি। আমার বোন সহেলি অনেকগুলি সরু সরু পিচবোর্ডের পিন আটকে পিচবোর্ডে পিন আটকে অনেক আটকেছে এবং নিচের ছবির মতো করে একটি ছেদক তৈরি করলো। দেখো এখানে দুটো সরলরেখা রয়েছে, আমি যদি নাম দিই এখানে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো এবি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, পি কিউ একটা ছেদক, ঠিক আছে। সো ছেদক তৈরি করলো, তার ফলে অনেকগুলি কোণ তৈরি হয়েছে। সে কোণগুলির নাম দিল, কোণগুলোর নাম দিল, দেখতে পাচ্ছ 8টা কোণ, 8টা নাম দিয়ে দিয়েছে। আমি ছবির কোণগুলি চাঁদার সাহায্যে মেপে দেখছি, ঠিক আছে। অ্যাঙ্গেল 1 নম্বর অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে। 2 নম্বর অ্যাঙ্গেলটার সঙ্গে 4 নম্বর অ্যাঙ্গেলটা সমান হবে। এটা কি কোণ? এটা বিপ্রতীপ কোণ। আমরা আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি এটা বিপ্রতীপ কোণ। আবার 5 নম্বর অ্যাঙ্গেলের সঙ্গে এর বিপ্রতীপ কোণ হচ্ছে 7 নম্বর, তাহলে এখানে কি লিখবো, অ্যাঙ্গেল 7। 6 নম্বর অ্যাঙ্গেলের সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে অ্যাঙ্গেল 8, সেখানে লিখবো অ্যাঙ্গেল 8, বিপ্রতীপ হচ্ছে অ্যাঙ্গেল 8, ঠিক আছে। তো ছবিতে ভেদকের অর্থাৎ সবুজ রঙের পিচবোর্ডের এবং লাল রঙের পিচবোর্ডের মাঝে বা ভেদকের এবং ভিতরের কোণগুলো, মানে কোন কোন কোণের কথা বলা হচ্ছে দেখো, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 5 নম্বর কোণ, 6 নম্বর কোণ, এই ভিতরের যে 4টে কোণ, এই কোণগুলো, এই কোণগুলোকে কি বলা হবে? এই কোণগুলোর নাম হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, ঠিক আছে, অন্তস্থ কোণ। আর বাইরের দিকে যে কোণগুলো রয়েছে, মানে এই কোণটা 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, এই কোণগুলোকে বলা হয় বহিস্থ কোণ, বহিস্থ কোণ। তো দেখো নিচের লাইনে তাই লিখেছে, 3, 4, 5, 6 কোণগুলোকে অন্তস্থ কোণ, আর বাইরের দিকে 1, 2, 7, 8 কোণগুলোকে বহিস্থ কোণ বলা হয়। অন্তস্থ এবং বহিস্থ কোণগুলির মধ্যে ভেদকের একই দিকের কোণগুলি
এবং ভেদকের বিপরীত দিকের কোণগুলির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক বা নাম আছে কিনা সেটা লিখতে বলেছে। তো ভেদকের একই দিকের যে কোণগুলো তাদের মধ্যে সম্পর্ক বা নাম তো অবশ্যই আছে। সো এবং ভেদকের বিপরীত দিকের কোণগুলোর মধ্যেও সম্পর্ক বা নাম আছে। সো সেগুলোই আমরা যাবো এবার। আমি এটাকে ক্লিয়ার করছি। সো দেখো, আমার তো উপরের ছবিটা রাখতে হবে। সো এখানে যে 8টা কোণ পাওয়া যাচ্ছে, অন্তস্থ কোণ হচ্ছে ভিতরের কোণগুলো, তাহলে 3 4, এখানে বসাচ্ছি 5, এখানে বসাচ্ছি 6। বহিস্থ কোণ এখানে বসাচ্ছি 7, এখানে বসাচ্ছি 8। ঠিক আছে। 4 জোড়া অনুরূপ কোণ। অনুরূপ কোণ, একান্তর কোণ, ভেদকের একই পাশের কোণ। দেখো ভেদকের একই পাশের কোণের মধ্যে এখানে লিখেছে 3 6। সো 3 নম্বর কোণ আর 6 নম্বর কোণ, 4 8, 4 5, এই যে কোণগুলো, এই কোণগুলো ভেদকের একই পাশের কোণ। সো আমি এগুলোকে বোর্ডে গিয়ে আমি ইন ডিটেলস ব্যাখ্যা করছি কোণগুলো। সো ধরো দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, এবং একটা ছেদক বা ভেদক রয়েছে। ঠিক আছে। সো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এবি, এটা সিডি, এটা পিকিউ, এবং এটা এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। সেখানে আমি এবার লিখি অন্তস্থ কোণ অ্যাঙ্গেল বি এক্স ওয়াই, অ্যাঙ্গেল ডি ওয়াই এক্স, অ্যাঙ্গেল এ এক্স ওয়াই, অ্যাঙ্গেল সি ওয়াই এক্স। এই চারটে হলো অন্তস্থ কোণ। বহিস্থ কোণ অ্যাঙ্গেল পি এক্স এ, অ্যাঙ্গেল পি এক্স বি, কিউ ওয়াই ডি, কিউ ওয়াই সি। ঠিক আছে। সো এই অন্তস্থ কোণ বহিস্থ কোণের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কগুলো আমি বলে দিতে চাই একবারে। যদি তুমি বি এক্স ওয়াই এর সঙ্গে ডি ওয়াই এক্স যোগ করো, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করো, দুটো অন্তস্থ কোণ, তুমি 180 ডিগ্রি পাবে। ঠিক আছে। সিমিলারলি তুমি যদি এই কোণটার সঙ্গে এই কোণটাকে যোগ করো, মানে অ্যাঙ্গেল এ এক্স ওয়াই তার সঙ্গে অ্যাঙ্গেল সি ওয়াই এক্স, তাহলেও তুমি 180 ডিগ্রি পাবে। ঠিক আছে। সো অন্তস্থ কোণগুলোর মানে যদি ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলো নিই, তাদের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। ঠিক আছে। এবার বহিস্থ কোণগুলোর কথায় আসছি আমি। এই কোণটার সঙ্গে এই কোণটা, ঠিক আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা ভেদকের একই পাশের বহিস্থ কোণ। তাহলে একটার নাম হচ্ছে পি এক্স বি, আর একটার নাম হচ্ছে কিউ ওয়াই ডি। এই কোণগুলো 180 ডিগ্রি হবে। সিমিলারলি আর একটা, এই কোণটার সঙ্গে এই কোণটা ভেদকের একই পাশের বহিস্থ কোণ পি এক্স এ আর কিউ ওয়াই সি, এই কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে। সো আমরা অন্তস্থ কোণ বহিস্থ কোণগুলোকে নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসবো অনুরূপ কোণ। ঠিক আছে। অনুরূপ কোণ কোনগুলোকে বলা হয় সেগুলোই আসবো আমি। অনুরূপ কোণ, অনুরূপ কোণ এরা পেয়ার ওয়াইজ সমানও হয়। সো অ্যাঙ্গেল পি এক্স বির সঙ্গে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। ঠিক আছে। অ্যাঙ্গেল এক্স ওয়াই ডি, একই ভেদকের একই দিকে একই রকম কোণ যেগুলো, সেগুলোকে আমরা বলি অনুরূপ কোণ। ঠিক আছে।
সিমিলারলি আমরা অ্যাঙ্গেল এই কোণটা যেটা বি এক্স ওয়াই, সেই কোণটার সঙ্গে অনুরূপ কোণ হবে এই নিচেরটা, মানে ডি ওয়াই কিউ। ঠিক আছে, সিমিলারলি আমরা আরও দুটো অনুরূপ পেয়ার অফ অনুরূপ কোণ পাবো। একটা হচ্ছে এই পাশের এই কোণটার সঙ্গে এই কোণটা। ঠিক আছে, মানে দেখো একটা অন্তস্থ একটা বহিস্থ নিচ্ছে, কিন্তু অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের কথা যদি ভাবি, সো একটা অন্তস্থের সঙ্গে একটা বহিস্থ হচ্ছে আলটিমেটলি। সো পি এক্স এর সঙ্গে আলটিমেটলি হচ্ছে এক্স ওয়াই সি, আর একটা যেটা হবে এইটার সঙ্গে এইটা, সো নাম হচ্ছে এ এক্স ওয়াই এর সঙ্গে সি ওয়াই কিউ। এরা হচ্ছে অনুরূপ কোণ এবং এই কোণগুলোর মান সমান হয়, এই কোণগুলোর মান সমান হয়। আর আমাদের দুটো টাইপসের কোণ পড়ে থাকছে, সেটা হচ্ছে একটা বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণগুলো আমরা জানি, সো আমি তবু একবার বলে দেবো। আর একটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, সো আমি আবারও এঁকে নিই ছবিটা। এই ধরো দুটো সমান্তরাল সরলরেখা, এবং এটা ধরো তাদের মধ্যবর্তী ছেদক বা ভেদক। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি এগুলোর একটা করে। এ বি সিডি পি কিউ এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন বিপ্রদীপ কোণগুলো যদি আমরা দেখতে চাই, সো বিপ্রদীপ কোণ, আমরা বিপ্রদীপ কোণগুলোর সাথে পরিচিত। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরপর বিপ্রদীপ কোণগুলোর নাম আমি লিখে দিচ্ছি। প্রথমত এটার সঙ্গে এটা, অ্যাঙ্গেল পি এক্স বির সঙ্গে অ্যাঙ্গেল এ এক্স ওয়াই। দ্বিতীয়ত এটার সঙ্গে এটা, অ্যাঙ্গেল পি এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল বি এক্স ওয়াই। আর পাবো আমরা এটার সঙ্গে এটা, সো অ্যাঙ্গেল সি ওয়াই এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল ডি ওয়াই কিউ। আর পাবো এটার সঙ্গে এটা, সো অ্যাঙ্গেল সি ওয়াই কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল ডি ওয়াই এক্স। এই হলো বিপ্রদীপ কোণ। যে বিপ্রদীপ কোণের ধারণাগুলো আমরা আগেই পেয়ে এসেছি। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ মানে আমরা একটা জেড আগে খুঁজে বের করবো। ঠিক আছে, সো আমি জেড দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই হচ্ছে জেড, এবং এই যে জেডের যে দুটো হাত, এই হাতের ভিতরের যে কোণটা, ঠিক আছে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো তো জেডের হাতের ভিতরের কোণ, এই কোণ দুটোকে একান্তর কোণ বলা হয়। অ্যাঙ্গেল এ এক্স ওয়াই এর সাথে অ্যাঙ্গেল এক্স ওয়াই ডি। ঠিক আছে, এই একটা একান্তর কোণ। আর একটা একান্তর কোণ আমরা বের করতে পারি। দেখো, আর একটা উল্টো জেড তৈরি হচ্ছে, এই হচ্ছে একটা উল্টো জেড। ঠিক আছে, এই যে উল্টো জেডটা, এই জেডের যে হাতের ভিতরে কোণ, এই কোণটা এবং এই কোণটা, তাহলে একটার নাম বি এক্স ওয়াই, আর একটার নাম হচ্ছে সি ওয়াই এক্স। ঠিক আছে, তো এই কোণগুলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ আমরা ক রকমের কোণ পাচ্ছি? আমরা কোণ পাচ্ছি মোট একান্তর কোণ, বিপ্রদীপ কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। তাহলে 5 প্রকারের মোট আমরা কোণ পাচ্ছি। সো এই 5 প্রকারের কোণ যেটা পেলাম, যে 5 প্রকারের কোণগুলোর মধ্যে কিছু কোণ সমান হবে, কিছু কোণ অসমান হবে। আমি এখানে আরো একটা কথা বলে দিতে চাই, যে ধরো আমাদের একটা জেনারেল সূত্র আমি বলে দিচ্ছি, এটা মানে একটু জেনারেলাইজড। এম সংখ্যক সরল রেখা রয়েছে তোমার কাছে, ঠিক আছে, বা এম সংখ্যক ছেদক রয়েছে, এমটা ছেদক রয়েছে। ছেদক একটা নয় 50টা হতে পারে। সেই ছেদকের মানটা মানে 0 থেকে অন্ততপক্ষে বেশি, সেটা এন সংখ্যক সরল রেখাকে ছেদ করলো।
এন সংখ্যক সরলরেখাকে ছেদ করলো, সেখানে সরলরেখাকে অ্যাটলিস্ট একের থেকে বেশি নিতে হবে। যদি হয় তাহলে কতগুলো ছেদবিন্দু আমরা পাবো? ছেদবিন্দু আমরা পাবো, এটা একটু উঁচু ক্লাসে লাগবে, আমি জাস্ট বলে রাখছি, mn সংখ্যক ছেদবিন্দু আমরা পাবো ওখানে। এবং কতগুলো কোণ উৎপন্ন হবে? এক একটা ছেদবিন্দুতে 4টে করে কোণ উৎপন্ন হয়। দেখো এইটা একটা ছেদবিন্দু, এখানে 4টে কোণ উৎপন্ন হচ্ছে। এখানে দুটো সরলরেখা, এম এর মান, এখানে এম এর মান কিন্তু একটা ছেদক, সরলরেখা দুটো, তাহলে ছেদবিন্দু কত হলো? এম এন, দুই এককে দুটো কোণ উৎপন্ন, দুটো ছেদবিন্দু উৎপন্ন হলো। আর কোণ কতগুলো উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে 4mn খানা। একটা ছেদবিন্দুতে 4টে করে কোণ উৎপন্ন হয়, তাহলে 4 × 2 8টা কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, সো আমরা এই পর্যন্ত আজকে কতদূর পড়লাম একটু বইয়ে দেখে নিই। আমরা এই ছকটাও মোটামুটি করে ফেলেছি। তোমরা এই পেজ নাম্বার 80 এই যে কোনটি কী ধরনের কোণ বলার চেষ্টা করি, এই পার্টটা করে ফেলবে। ঠিক আছে, এই পার্টটা করে ফেলবে। আমি 81 পেজ থেকে পরের দিন শুরু করব এবং এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করে নিয়ে যাবো, এবং এই চ্যাপ্টারটার যে অনুশীলনী সেগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটার উপপাদ্য আছে এবং উপপাদ্যগুলো প্রমাণ করবো, এবং যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলোতে আমরা যাব। তো এবার যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তো আমাকে বলো, দেন আমি ক্লাস শেষ করবো।